হ্যালো 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 নতুন বছরের যে স্টুডেন্টগুলো আছিস, যারা ক্লাস 10-এ এখন পড়ছিস এবং যারা 2027 মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছিস, ঠিক আছে, সেটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে হোক বা পেইড ব্যাচ থেকে হোক, তাদের জন্য আজকের যে ভিডিওটা সেটা খুব ক্রুশিয়াল হতে চলেছে বেটা। তো সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। এবং আজকে আমি বলতে চলেছি এমন কিছু সত্য কথা, ঠিক আছে, এমন কিছু ট্রুথ যেটা কিন্তু তোদের লাইফ সায়েন্সের যে প্রিপারেশন সেটা শুরু থেকেই কিন্তু আলাদা লেভেলের করে দিতে চলেছে। তোরা অবশ্যই জেনেছিস যে এইবারের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষায় লাইফ সায়েন্সের কোশ্চেন আমার দেওয়া থেকে কতটা কমন চলে এসেছিল। তো লাইফ সায়েন্স যে সাবজেক্টটা, এটা অনেকের কাছে ভয়ের কারণ, অনেকের কাছে খুব সহজ। যদি আমাকে জিজ্ঞেস করিস, বাট যারা টপার বা যারা ভালো নাম্বার পাবে লাইফ সায়েন্সে তাদের যদি জিজ্ঞেস করিস, লাইফ সায়েন্সটা পুরোটাই কনসেপ্টের উপর বেসড এবং এটা খুব সহজ টু স্কোর এনাফ। প্রচুর নাম্বার পাওয়া যায় এই সাবজেক্টটাতে যদি সেখানে কয়েকটা পয়েন্টস আমরা মাথায় রাখি এবং সেই পয়েন্টসগুলো তোদের পুরো বছর ধরে কিন্তু মেনটেন করতে হবে। তাহলে তোদের লাইফ সায়েন্সে 100 আউট অফ 100 কেউ আটকাতে পারবে না। তো এই জন্য যারা লাইফ সায়েন্সের প্রিপারেশনটাকে শুরু থেকে শেষ অবধি সাংঘাতিকভাবে নিয়ে যেতে চাস, তাদের জন্য এই ভিডিও কমপ্লিট গাইডেন্স অ্যান্ড কমপ্লিট রোডম্যাপ থ্রু আউট দ্য ইয়ার। আর এইবার আমি বলতে চলেছি সেই 5টা ব্রহ্মাস্ত্রের পয়েন্ট, যে পয়েন্টটা তোরা একদম বছরের এই সময়টা থেকেই কিন্তু স্টার্ট করতে চলেছিস। ঠিক আছে, তো দেখা যাক সবাই। এই 5টা পয়েন্টস কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ইউর প্রিপারেশন অ্যান্ড সিকিউর দ্য হাইয়েস্ট নাম্বার ইন ইউর ক্লাস ইন লাইফ সায়েন্স। ঠিক আছে, তো 5টা পয়েন্টের মধ্যে স্যার এক একটা পয়েন্ট করে আমাদের বলে দিন যে কিভাবে আমরা সেটাকে মেনটেন করব। প্রথম যে পয়েন্টটা দেখতে পাচ্ছিস, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার, সেটা শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টে না, আর্টসের সাবজেক্টেও কিন্তু, সেটা যদি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হয় সেখানে গ্রামাটিক্যাল কন্ডিশনগুলো, বা বেঙ্গলির ক্ষেত্রেও যেখানে গ্রামার আছে সেই পার্টগুলো, বা ইতিহাস ভূগোলের ক্ষেত্রে কিছু কিছু জিনিস তো কনসেপচুয়াল আছে, বাট হ্যাঁ সেটার বিশেষ করে জিওগ্রাফিটা অনেকটাই কনসেপচুয়াল, হিস্ট্রির ব্যাপারটা একটু ঐতিহাসিক একটু গল্প ধরনের, বাট সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কনসেপ্ট বেসড। এবং তার মধ্যে আমি আজকে লাইফ সায়েন্স নিয়ে যখন কথা বলতে এসেছি, তো লাইফ সায়েন্সেই আমি ফোকাস করব। প্রত্যেকটা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার তোদের আছে, এই 5টা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোদের কনসেপ্ট বেসড। লাস্ট চ্যাপ্টারের কথা বলতে পারিস, সেখানে বেশ কিছু ইনফরমেশনাল জিনিসপত্র আছে, তো সেইগুলো কয়েকটা জিনিস একটু মাথায় রাখা বা একটু মনে রাখা বা বারবার পড়ার ফলে মনে রাখা, এই ব্যাপারটা করতে হবে। আমি মুখস্থ ওয়ার্ডটা জেনারেলি ইউজ করি না। তো সেইটার জন্য হেংলু পেংলুর দল তোদের কথা ভেবে এই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটাকে কিন্তু আমি ফার্স্ট পয়েন্টে রেখেছি এবং এইটা প্রত্যেকটা স্টুডেন্টের মেইন প্রায়োরিটি হওয়া উচিত। লাইফ সায়েন্স যারা ভালো নাম্বার পেতে চাস, প্রত্যেকটা জিনিস যখন পড়বি, ভেতরের বেসিক ব্যাপারটা, কনসেপ্ট ব্যাপারটা তুই কি বুঝে পড়ছিস নাকি জাস্ট পড়িয়ে যাচ্ছে, তোরা জাস্ট সেই অনুযায়ী নোট ডাউন করছিস। নোট ডাউন করে কিন্তু আলটিমেটলি কিছু হবে না বেটা, হয়তো পাস নাম্বার উঠবে বা পাশের থেকে একটু বেশি নাম্বার উঠবে, বাট যদি তোরা নিজেদের নাম্বারটাকে এবং লাইফ সায়েন্সকে ভালোবাসতে চাস, অবশ্যই কোর কনসেপ্ট বা বেসটাকে ভালো কর। এটা গেল আমাদের প্রথম ব্রহ্মাস্ত্র। সেকেন্ড ব্রহ্মাস্ত্রটা কি? পিওয়াইকিউজ আর কোশ্চেন ব্যাংক সলিউশন। তো প্রত্যেকটা যে টপিক পড়লি বা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে যেমন 5টা টপিক আছে, তো 5টা টপিক পড়ার পরে, আমি বলছি না যে একদম 5টা টপিক পড়ার পরে পুরো চ্যাপ্টারটা শেষ হওয়ার পর তুই সলভ কর, বাট তোরা অবশ্যই দেখতে পারিস একটা দুটো টপিক হয়তো শেষ হলো বা 3টে টপিক শেষ হলো, সেই টপিকগুলো থেকে তোদের অনেকের কাছেই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এই বছরের হোক বা তার আগের বছরের, 2017 থেকে পিওয়াইকিউস কিনতেও পাওয়া যায় বা বিভিন্ন কোশ্চেন ব্যাংকের পেছনে বা টেস্ট পেপারের পেছনেও কিন্তু থাকে কিছু ইয়ারের কোশ্চেন দেওয়া। তো সেইখান থেকে তোরা যে টপিক পড়েছিস সেই টপিক থেকে দেখ যে সেই টপিকের কনসেপ্ট তো ঠিকঠাক আছে কিনা, এবং সেটা একমাত্র দেখতে পাবি পিওয়াইকিউস যদি তুই দেখিস যে হ্যাঁ কোশ্চেনের লেভেল কেমন হয়, সেই লেভেলের কোশ্চেন আমি এই টপিকটা তো পড়েছি, এই টপিক থেকে কি আমি এই কোশ্চেন সলভ করতে পারছি, যদি তুই পারিস তার মানে তোর সেই কনসেপ্ট কিন্তু একদম রেডি আছে। যদি না পারিস তাহলে সেই কনসেপ্টটা তোকে আরো একবার ভালো করে পড়ার দরকার আছে। ঠিক আছে, এটা শুধুমাত্র পিওয়াইকিউজ এর জন্যই আমি বলছি, কিন্তু
আরো যদি নিজেদের প্রিপারেশনকে আরো ভালো করতে চাস, প্রচুর কোশ্চেন সলভ করতে চাস, নাম্বারটাকে 90 to 95 নিয়ে যেতে চাস, ঠিক আছে, 100 তো অবশ্যই, 95 যাওয়া মানে সেটা 100 এর প্রিপারেশনই হয়ে যাচ্ছে। তো সেইটা যদি করতে চাস তাহলে তোদের কিন্তু কোশ্চেন ব্যাংক শুরু থেকে কিন্তু প্র্যাকটিস করা উচিত। যাদের কাছে যদি বলিস যে হ্যাঁ কোশ্চেন ব্যাংক নেই, আমি দাদা দিদিদের থেকে হয়তো টেস্ট পেপার জোগাড় করেছি, এবিটিএ হোক ডাব্লিউবিটিএ হোক, তারা সেখান থেকেও করতে পারিস। বাট কোশ্চেন ব্যাংকে একটা জিনিস সুবিধা কি, সেখানে চ্যাপ্টার ওয়াইজ ব্যাপারগুলোকে সুন্দর করে দেওয়া থাকে, যেটা টেস্ট পেপারে আমাদের ওভারঅল থাকে। তো যেহেতু শুরুর দিকের প্রিপারেশনটা তুই টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ করবি, তো সেই জন্য কোশ্চেন ব্যাংকটা খুব দরকার সলভ করা। এবং সেখানে আমাদের নামজাদা যে সকল কোশ্চেন ব্যাংক আছে তার মধ্যে খুব নাম করা যে কোশ্চেন ব্যাংক, সেটার সলিউশনও আমরা অবশ্যই আনার চেষ্টা করব তোদের জন্য, যাতে তোরা আমাদের সাথে সাথে কিন্তু সেটার প্রিপারেশন নিতে পারিস। তাহলে এইটা গেল আমাদের সেকেন্ড ব্রহ্মাস্ত্র। থার্ড ব্রহ্মাস্ত্রটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোদের সামেটিভ এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই, এবং তোদের মেইনলি দুটো 40 মার্কসের সামেটিভ এক্সাম হয় বোর্ড থেকে আমাদের স্কুল কোশ্চেন করে, স্কুলের ও স্কুলকে সেই ব্যাপারটা বলা আছে। তো একটা এপ্রিলে একটা অগাস্টে এইরকম সময়ে দুটো সামেটিভ নেওয়া, এবং সেটার যে সিলেবাস সেটাও কিন্তু আমাদের মোটামুটি বোর্ড ওয়াইজই যে ফলো করার ব্যাপারটা সেটা বেশিরভাগ স্কুলে হয়। আর তাছাড়া টেস্ট এক্সামের ব্যাপার আছে, হ্যাঁ সেটা নভেম্বরের শেষের দিকে হয়, সেটা তো ফুল সিলেবাস। এবং তারপর তো আমাদের মাধ্যমিক ফেব্রুয়ারি এইরকম টাইমে হবে। তো প্রত্যেকটা সামেটিভকে আমাদের গুরুত্ব দিতে হবে। এমন না যে হ্যাঁ স্কুলে এক্সাম হচ্ছে জন্য তেমন গুরুত্ব দিলাম না, এবার কিন্তু প্রত্যেকটা এক্সামের গুরুত্ব আছে, কারণ এটা তোদের বোর্ড এক্সাম, এটা 9 এর এক্সাম না। 9 এর এক্সামও পুরো ব্যাপারটাই স্কুলের মধ্যে থাকে, কিন্তু এই যে টেস্টে অ্যাপিয়ারেন্স বা টেস্টের আগে তোর কিরকম পারফরমেন্স ছিল, সেই জন্য সামেটিভের প্রত্যেকটা এক্সামের কিন্তু গুরুত্ব আছে টেনে উঠে। তাই এই কারণে ফার্স্ট সামেটিভে যেমন তোদের সিলেবাস লাইফ সায়েন্সে আছে, ফার্স্ট চ্যাপ্টারটা পুরোটা থাকবে, আর সেকেন্ড চ্যাপ্টারের কোষচক্র কোষ বিভাজন এই যে প্রথম টপিকটা আছে এই টপিকটা থাকবে। এটা বোর্ড অনুযায়ী দেওয়া, কিছু স্কুলে কিন্তু ডিফারেন্ট হয়, হয়তো ফার্স্ট চ্যাপ্টার শুধু দিয়ে রেখেছে বা ফার্স্ট সেকেন্ড দুটো চ্যাপ্টারই দিয়ে রেখেছে, এরকমও ব্যাপার হয়, বাট রিলেটিভলি কম। মেইনলি বোর্ড ওয়াইজ ফলো করারই একটা ট্রেন্ড কিন্তু চলে বেশিরভাগ স্কুলে। তো সেই অনুযায়ী পুরো সিলেবাস এক্সামের আগে অন্তত মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বা মানে সেকেন্ড উইক থার্ড উইকের মধ্যে কমপ্লিট করে নিয়ে সেটার যে আবার রিভিশনের প্রসেসটা সেটাকে কিন্তু খুব ভালো করে দিতে হবে বেটা। রিভিশন ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে, রিভিশনটা কিন্তু খুব দরকার। শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস বা তোর কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটা হলেই হয় না, একটা টপিককে অনেকবার করে পড়তে হয়, যত বেশি করে পড়বি তত ওই টপিকটা তোর কিন্তু শক্তপোক্ত হবে, বুঝতে পারলি? তাই রিভিশনটা খুবই দরকার, সামেটিভের আগেও যেমন দরকার, যদিও আমরা অনেক কিছু তোদের জন্য অ্যারেঞ্জ করি, তো সেটা তোরা জানিস এবং আসছেও তোদের জন্য। তো সেই কারণে তোদের কিন্তু রোড ম্যাপটা এইরকম হবে, এবং থার্ড পয়েন্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, যেহেতু তোদের এই সামেটিভ এক্সাম কিন্তু আসতে চলেছে, এবং সেটার জন্য যে সিলেবাসটা আছে সেটাকে ভালো করে কমপ্লিট কর। এই দুটো জিনিস ভালো করে যেন হয়ে যায়, কোশ্চেন সলভ থেকে শুরু করে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে, যদিও আমরা তোদের জন্য কিন্তু খুব জলদি কিন্তু কিছু না কিছু নিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দে। এবার দেখ দুটোর মধ্যে ডিফারেন্স আছে, একটা তোর কোশ্চেন প্র্যাকটিস করা যেটা আমি সেকেন্ড ব্রহ্মাস্ত্রতে বলেছি, আর 4 নম্বর ব্রহ্মাস্ত্র যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মক টেস্ট। টেস্ট ব্যাপারটা কিন্তু খুব দরকার, কারণ তোদের এই যে এক্সামে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই যে ব্যাপারটা হয়, আমরা তাদের মুখ থেকেও শুনি, এই যে স্কুল ভিজিট করেছিলাম তাদের অনেকেই কিন্তু ফুল অ্যান্সার করতে পারছে না। কেন হচ্ছে সেটা কি আমরা ভেবে দেখেছি? সেটার রিজন একটাই, যে আমরা পরীক্ষা ভালো করে দিচ্ছি না, বাড়িতে বসে যে ওই যে 3 ঘন্টা ফুল মার্কসের মানে 90 মার্কসের যদি এক্সাম হয় বা 40 মার্কসের এক্সাম হলে 1.5 ঘন্টার মধ্যে এক্সাম দিয়ে দেওয়া, এই যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের প্র্যাকটিসে থাকছে না। আমরা হয়তো কোশ্চেন প্র্যাকটিস করছি, কনসেপচুয়াল ব্যাপার সব ঠিক আছে, কিন্তু ওই যে ঘড়ি ধরে যে লেখার ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে না। যে কোনো জিনিস ভাববি যে আমাদের মধ্যে অনুশীলন দ্বারা কিন্তু সেই ব্যাপারটা শক্তপোক্ত হয়, সেই ব্যাপারটা যখন তোর না হচ্ছে, তোর এই দুটো বা তিনটে এই যে প্রথম তিনটে ব্রহ্মাস্ত্র ঠিক হয়েও তোর লাভ হচ্ছে না, কারণ তুই এক্সামে গিয়ে ফুল অ্যান্সার করতে পারছিস না। এবং টেস্ট শুধুমাত্র তোকে স্পিডই বাড়াবে না, তোর কিন্তু পুরো ওই যে কোশ্চেন পেপারের ব্যাপারটা তুই কিভাবে সলভ করছিস, কোন কোন জায়গাগুলো তোর ত্রুটি থাকছে, বুঝতে পারছিস না, কনফিউজ থাকছিস, সেইগুলোও কিন্তু তোকে বোঝাতে কিন্তু সাহায্য করবে। তাই টেস্টগুলো অবশ্যই ভালো করে দে। যারা আমাদের পেইড ব্যাচে আসে তারা তো টেস্ট দিচ্ছেই তাদের, এবং সেলফ অ্যানালিসিস টেস্টটা খুব দরকারি।
ঠিক আছে? তো সেই ব্যাপারটা, অথবা তোরা নিজেদের যদি কোনো অফলাইন টিউশন পড়িস সেখানেও স্যার ম্যামদের দিয়েও দেখিয়ে নিতে পারিস, বা কোনো কোশ্চেন যদি অসুবিধা হয় আমাদের জানাতে পারিস, কোনো অসুবিধা নেই। আমরা চেষ্টা করব যতটা যা বলে দেওয়া, সেটা ইউটিউবের ভিডিওতে, কমেন্টে হোক বা যে কোনো জায়গায় হোক। তাই এইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, বেটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট প্রথমে দিতে হবে, কারণ আমাদের যেহেতু সামেটিভের ব্যাপার, তো সামেটিভে তো প্রথমেই তো পুরো সিলেবাস নেই, তো চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 2 এর ফার্স্ট পার্ট আছে, তো সেই অনুযায়ী তুই দিতে পারিস, বা তুই টপিক ওয়াইজও দিতে পারিস, ঠিক আছে? বাট টপিক ওয়াইজ তো অত মার্কসের হবে না, হয়তো 10-20 মার্কসের হবে, তো সেই হিসেবে কিন্তু মক বাট তুই দে, এটা হচ্ছে মেইন ব্যাপার। তুই একটু ঘড়ি ধরে একদম যেরকম ভাবে এক্সাম হলে বসে যে ব্যাপারটা হয় সেইভাবে দে এটা। লাস্ট ব্রহ্মাস্ত্র খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে। ডায়াগ্রাম প্র্যাকটিস করতে হবে। তোরা জানিস এই বছর মাধ্যমিকে ডায়াগ্রাম যে দুটো বলেছিলাম সেই দুটোই এসছে, একটা হচ্ছে স্নায়ু কোষ বা নিউরনের যে ছবি, আর একটা হচ্ছে ক্রোমোজোমের চিত্র, ঠিক আছে? তাহলে তোদের সময় আমি এখনই অ্যানাউন্স করতে পারি যে তোদের সময় কিন্তু চোখটা বেশ ইম্পর্টেন্ট। চোখের যে ডায়াগ্রামটা আছে সেটা বেশ ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে চোখ যদিও আগের বছর এসছে, কিন্তু আবারও আসার, চোখটা খুব মানে বোর্ড আর কি খুব প্রেফার করে, প্রতিবর্ত চাপটা অনেক দিন ধরে আসছে না, ঠিক আছে? প্রতিবর্ত চাপের একটা মানে কি বলবো, একটা চান্স হওয়া উচিত আসার, ঠিক আছে? এই বছরও আমরা ভেবেছিলাম টেস্ট অবধি, বাট তারপর যে ট্রেন্ডটা দেখলাম যে চোখের ব্যাপারটাই খুব বেশি আসছে, টেস্টেও তাই এসছে। তো এই কারণে চোখের ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? আর প্রতিবর্ত চাপটা হালকা প্র্যাকটিস অবশ্যই করতে হবে, এবং তার সাথে সাথে সেকেন্ড চ্যাপ্টারের যে ছবি, এই দুটোর মধ্যে অর থাকে, বিশেষ করে সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট যে টপিকটা, তো তার মধ্যে এইবার যেহেতু ক্রোমোজোম এসছে, তোদের সময় কিন্তু মনে হচ্ছে মেটাফেজ, মেটাফেজ যে দশা, কারণ অ্যানাফেজ দশা তার আগের বার এসছে, তো মেটাফেজ দশা আসার চান্স কিন্তু খুব বেশি। তাহলে চোখ আর মেটাফেজ দশা এখন থেকেই ভালো করে প্র্যাকটিসে রাখ, ঠিক আছে? অন্যান্যগুলো হালকা পাতলা অবশ্যই রাখতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে এখনই আমি অ্যানাউন্স করে দিচ্ছি, বাট যাই হোক, যা যা ডায়াগ্রাম আছে সেগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিস ইন দ্য সেন্স আমি ওই ড্রয়িং করতে বসেছি খুব সুন্দর করে শেড ফেড দিয়ে, না, দরকার নেই এটা। একদম সুন্দর করে ভালো করে জাস্ট বর্ডার লাইনগুলোতে যে পয়েন্টসগুলো আছে বইতে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস কর। যদিও তোদের 4টে পয়েন্ট দিয়ে তোদের ছবি এক্সামে আসে, ঠিক আছে? তো সেগুলোকে সুন্দর করে যেরকমভাবে আঁকতে হয়, যে একটা বক্সের মধ্যে সুন্দর করে এঁকে সেটা রাইট সাইডে প্রত্যেকটা কিন্তু তীর চিহ্ন দিয়ে ডিনোট করলি, এবং নিচে অবশ্যই চিত্র বলে কিসের চিত্র এঁকেছিস সেটা কিন্তু দেওয়াটা দরকার। অনেকেই মাধ্যমিক এক্সাম দিয়ে এসে আমাকে বলেছে যে স্যার নিচে চিত্রটা লিখতে ভুলে গেছি, তো সেখানে কিন্তু নাম্বার থাকে, ডায়াগ্রামে কিন্তু পার্ট মার্কিং থাকে। ওই যে 4টে পয়েন্ট তুই লিখলি সেগুলোর এক একটাতে হাফ করে, তো সেখানে 2 নম্বর হলো। ছবিটা সুন্দর করে আঁকলে সেখানে 2 নম্বর। আর নিচে ওই যে চিত্রের যে ব্যাপারটা, সেইটা যদি তুই ঠিকঠাক লিখিস তাহলে তোর ওখানে 1, তাহলে 2, 2, 4 আর 1 এ 5। তো এই জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ডায়াগ্রামটা এখন থেকেই আমাদের এমন প্র্যাকটিস করতে হবে যাতে হাতে স্পিড চলে আসে, মাধ্যমিকে গিয়ে বা তোদের সামেটিভ এক্সামেও যখন ছবিগুলো আসবে সেখানে দেখবি যাতে খুব স্পিডে তোরা এঁকে শেষ করতে পারিস। বেশি সময় যাতে সেখানে না যায়। কারণ আমাদের কোশ্চেন, বড় কোশ্চেনের অ্যান্সার অনেক লিখতে হয়। তাই জন্য আমাদের ছবিতে কিন্তু বেশি সময় নিলে হবে না। বাট হ্যাঁ, অবশ্যই সুন্দর পরিচ্ছন্ন একটা পেজে ছবি আঁকতে হবে। তো এই 5টা ব্রহ্মাস্ত্র যদি তোরা প্রথম থেকে, ঠিক আছে? এবার দেখ, যদি বলিস স্যার রুটিন কোথায়? স্যার রুটিনটা দিন। রোড ম্যাপ রুটিন থাকতে হবে। রুটিনটা দেখ এই কারণেই দেওয়া যায় না, বা আমরা দিতে পারি, কিন্তু প্রবলেমটা হচ্ছে একেকটা স্টুডেন্টের একেক রকম আম পুরো একেকটা দিনের শিডিউল আছে আলাদা, আলাদা। তো সেইটা অনুযায়ী ব্যাপারটা করাটা খুব পসিবল না। তো তোদের একটা জিনিসই বলব, স্কুল অবশ্যই মেইনটেইন কর। স্কুলে অনেক কিছু মাধ্যমিক অবধি তো অন্তত স্কুলটা খুব ভালো করে অ্যাটেন্ড করা উচিত আমার যা মনে হয়। তো সেটা অ্যাটেন্ড করার পর বা তার আগে, স্কুলে যাওয়ার আগের যে সময়টা ভোরবেলা থেকে পড়ার অভ্যাস করতে পারিস, বা যারা ভোরে পড়িস না রাতে একটু 1টা-2টো অবধি পড়তে পারিস, তারপর ঘুমিয়ে পড়তে পারিস। আ এবং অবশ্যই সন্ধ্যের যে পর বা স্কুল থেকে আসার পর কারোর যদি অফলাইন টিউশন না থাকে, আমাদের থেকেই শুধু পড়িস, তাহলে তারা সেই যে সময়গুলো সেগুলোকে সুন্দরভাবে নিজেদের মতো ছক করে গুছিয়ে নেয়। ঠিক আছে? এবং এখন সামেটিভ স্পেশাল অনেক জিনিস আসবে, তো সেই অনুযায়ী তোরা নিজেদেরকে কিন্তু তৈরি করতে থাক। শিডিউলটা বানা, রুটিনটা বানা, সেই অনুযায়ী জাস্ট আমাদের করাটা মেইন। আমাদের এমন অনেক স্টুডেন্ট হয় রুটিন হেভি সুন্দর করে রেখেছে, বুঝলি? কিন্তু সেগুলোকে মেইনটেইনই করে না। সেগুলোকে কিছু দেখেই না। ওর মেইন যে জিনিসটা সেটাই তৈরি হচ্ছে না। এদিকে রুটিনের পর রুটিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটা যাতে না হয়। এই কারণে আমি রুটিনে বিশ্বাসী না। আমি নিজেও রুটিন ফলো করে কিন্তু পড়াশোনা করতাম না।
আমার যা যা দরকার সেই অনুযায়ী আমি নিজেকে গুছিয়ে নেব, ঠিক আছে? বাট আমার ওভারঅল পুরো দিনের শেষে যাতে আমার মনে হয় যে হ্যাঁ, আমার আজকের দিনটা ঠিকঠাকভাবে ইউটিলাইজ হয়েছে। এই জিনিসটা কিন্তু ঠিকঠাকভাবে নিজেদের মধ্যে যদি থাকে তাহলে এর চেয়ে বেশি আর কিছু দরকার পড়ে না। ঠিকভাবে এই ৫ টা ব্রহ্মাস্ত্র যদি কাজে লাগাতে পারিস এবং তোরা অবশ্যই আমাকে কথা দে এই ভিডিওর কমেন্ট সেকশনে যে এই ৫ টা ব্রহ্মাস্ত্র আমরা পুরো বছরের শুরু থেকে বছরের শেষ অবধি স্যার এক্সামের আগের দিন অবধি ঠিকঠাকভাবে ফলো করব। আপনারা যেভাবে বলবেন সেই রকমভাবে আমরা চলব। তাহলে কিন্তু তোদের 100 আউট অফ 100 বা ভালো একটা এক্সাম, ভালো একটা মার্কস পাওয়া কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? তো সেই জিনিসটা নিজেরা কনফার্ম কর এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলিস না যে কারা, কারা এই ৫ টা ব্রহ্মাস্ত্র পুরো ইয়ার ধরে ফলো করবি এবং লাইফ সায়েন্সে 100 আউট অফ 100 এর জন্য খাটবি। ঠিক আছে? চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে।